হ্যালো আসসালামু আলাইকুম গাইস, ডেইলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ব্লগে থাকছে আমি সারাটা দিন আজকে কিভাবে কাটালাম সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আজ সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, উঠে একটু ছাদে গেলাম। ছাদে গিয়ে সকালে সূর্যটাকে দেখে মনটা ভালো হয়ে গেল। গাছের ফাঁক দিয়ে দেখেন সূর্যটাকে কতটা সুন্দর দেখাচ্ছে। আজ সকালের ওয়েদারটা অনেক ভালো ছিল। তারপর রুমে চলে আসি, এসে দাঁত ব্রাশ করি। সকালবেলা এত সকালে আমার দাঁত ব্রাশ করতে ভালো লাগে না, কিছু সময় হাঁটাহাঁটির পর আমি দাঁত ব্রাশ করি। তারপর দেখি 6:45 বেজে গেছে। তারপর ভাবলাম যে আপনাদের ভাইয়া অফিসে যাবে, তাই সকালের নাস্তা তৈরি করার জন্য রান্নাঘরে চলে আসি দাঁত ব্রাশ করে। আজ সকালের নাস্তায় ছিল রুটি আর ডিম। তো রুটি বানানোর জন্য এখানে আমি রুটির কাই করছিলাম। এটা লাল আটার রুটি, তাই এরকম লাল দেখাচ্ছে গুঁড়িটাকে। আমরা হাজব্যান্ড ওয়াইফ কেউই রুটি পছন্দ করি না, তবে বিকেলের নাস্তায় একটু রুটি খাই, কারণ রুটিটা এত বেশি একটা পছন্দ না, আর গলা শুকিয়ে আসে খেলে। আমি রুটি খেলেও আমার ভাত খাওয়া লাগে, আমার এমন একটা অভ্যাস। তো আমি এখানে 5টা রুটি বানাবো। আপনাদের ভাইয়া শুধু একটা রুটি খাবে আর আমি 2টা খাবো, আর 2টা বিকালের জন্য রেখে দিব। আপনাদের ভাইয়া তো সকালবেলা কিছু খেতে চায় না, একটা রুটি এও জোর করে খাওয়াতে হয়, আর শুধু একটা ডিমই খাবে। তারপর আমি রুটিগুলো বেলে সেঁক দেওয়ার আগে আপনাদের ভাইয়াকে এসে ডাকি অফিসে যাওয়ার জন্য, ওঠার জন্য। তো সে উঠে তারপর 1 ঘন্টা সময়ের মধ্যে ফ্রেশ হয়ে নাস্তাটা সেরে ফেলে। তারপর 8টার দিকে অফিসে চলে যায়। তারপর ওকে বিদায় দিয়ে এসে আমিও নাস্তাটা করে ফেলি। সকালের নাস্তাটা শেষ করে আমি চলে আসি আমার বিছানা গুছাতে। প্রথমে মশারিটা উঠিয়ে তারপর আমি আমার কম্বলগুলোকে ভাঁজ করে নিচ্ছিলাম। রাতে আমরা 2টা কম্বল দিয়ে থেকেছিলাম, তো প্রচুর ঠান্ডা এখানে। তারপর আমি 2টা কম্বলকে ভালো করে ভাঁজ করি। তারপর এটার উপরে একটা কাঁথা দিয়ে ঢেকে রাখি, কারণ বাইরে আমার রাস্তার সাথে বাসা, তাই অনেক ধুলাবালি রুমে আসে। কম্বলের ভিতরে এগুলো ঢুকে নাকের ভিতর এগুলো গেলে অনেকটাই সমস্যা করে, তাই আমি কাঁথা দিয়ে কম্বলগুলোকে ঢেকে রাখি। যখন আমি কাঁথাটাকে ঝাড়া দিই তখন দেখা যায় ধুলাবালিগুলো কাঁথার উপরে লাগে, তখন ঝাড়ার সাথে চলে যায়। শীত আসার পর থেকে আমার এই জানালাটা একবারেই খোলা হয় না, তবুও দেখেন জানালার মধ্যে কত ধুলা জমেছে। গাছের পাতাগুলোকে দেখে বুঝতেই পারছেন কেমন ধুলা রাস্তার পাশে। তো আমি জানালাটা খুলে পর্দাটাকে ভালো করে টান দিয়ে দিলাম, যাতে রুমে বেশি ধুলা না আসে। তারপর আমি ভালো করে বিছানাটাকে ঝেড়ে নিচ্ছি। আমার কাছে ঘরের অন্য জিনিস এলোমেলো থাকলে এতটা খারাপ লাগে না, যতটা খারাপ লাগে বিছানা এলোমেলো থাকলে। আসলে মানুষের মন ভালো থাকার সাথে ঘরের সৌন্দর্যও রয়েছে, কারণ ঘরটা আপনি যতই সুন্দর করে গুছিয়ে রাখবেন আপনার মনটা ততটাই ভালো থাকবে। আমি যতটুকু সময় পাই রান্না বান্না কাজকর্ম সেরে ততটুকু সময়ে আমি রুমটাকে গুছিয়ে রাখারই চেষ্টা করি। আমার প্রতিদিনই ফার্নিচারগুলোকে মুছতে হয়, কারণ রাস্তার ধুলা এসে সবগুলো জিনিস আমার একেবারে সাদা করে দিয়ে যায়। তো না মুছলে দেখা যায় হাতে তারপর শরীরে এসব লাগে, বিছানায় আসে আমার কেমন যেন লাগে। ঘর ঝাড়ু দেওয়ার আগে আমি প্রতিদিনই আমার ফার্নিচারগুলোকে মুছে ফেলি। প্রত্যেকটা রুমের ফার্নিচারই প্রতিদিন মুছতে হয়। আপনারা যদি আমার বাসায় ফার্নিচারে একদিনের ধুলা জমা দেখেন তাহলে মনে হবে যে আমি মনে হয় কোনো দিনই ফার্নিচার মুছেও দেখি না। তারপর আমি এই রুমটা গুছিয়ে চলে যাই রান্নাঘরে, কারণ অনেকগুলো হাঁড়ি পাতিল জমে আছে, কাল রাতেরও কিছু পাতিল জমে আছে, এগুলো ধুতে হবে। তারপর আমি জমিয়ে রাখা প্লেট পাতিল কড়াই সরা এগুলো ভালো করে মেজে ধুয়ে নেই। কেউ আমার এই বেসিনটা দেখে হাসবেন না, কারণ আমরা ভাড়া বাসায় থাকি, যেমন থাকে যেই বাসায় ওই রকমটাই আমাদেরকে ব্যবহার করতে হয়। আমাদের বাসাটা 2য় তলায়, তবে বাড়িওয়ালা প্রত্যেকটা রুমের মধ্যে এরকম করে বেসিন করে দিয়েছে। কারোর বেসিনে সিঙ্ক বসানো নেই, সবাই এরকম বেসিনেই ব্যবহার করে। বললে বিশ্বাস করবেন না যে এই বেসিনের কাজ করতে করতে দেখা যায় যে আমার কোমরের সমস্যা হয়ে গেছে। কোমর বাঁকা করে ধোয়া মোছা করা কতটা যে কষ্টের, আসলে এইসব বেসিন বাসা বাড়িতে ব্যবহার করা উচিত নয়। আমি অনেক সময় মোড়ায় বসে হাঁড়ি পাতিলগুলো মেজে থাকি। আমরা যে বাসায় থাকি আসলে ওই বাসায় বাড়িওয়ালা থাকে না, সে মাঝে মধ্যে এসে দেখে যায়। 2 ছেলেকে পড়ানোর জন্য সে শহরে বাসা নিয়েছে, আর এই এলাকায় তেমন ভালো বাসাও নেই, কারণ
যখনই বাসা খালি হয় তখনই একজন না একজন ভাড়া নিয়ে নেয়, সহজে বাসা ভাড়া পাওয়া যায় না। এখানে ফ্যামিলি নিয়ে থাকার মতন বাসা খুবই কম আছে। তো আমাদের দ্বিতীয় তলায় 3টা রুমই আছে, তো তিনোটাই আমরা ভাড়া করে নিয়েছি। আমরা 2টাকে বেডরুম বানিয়েছি আর একটাকে কিচেন রুম বানিয়েছি। আসলে ভাড়া বাসাগুলো এমনই হয়, মনের মতো করে পাওয়া যায় না। নিজে যখন বাসা করব তখন নিজের মন মতো করে বাসাটা বানিয়ে নেব। আপনারা স্ক্রিনে যে আমার বয়ামগুলো দেখতে পাচ্ছেন, আসলে এটা হচ্ছে রান্না করার জন্য একটা চিমনি তৈরি করা হয়েছে। এটার ভিতরে আসলে কেউ লাকড়ির চুলা, কেউ গ্যাসের চুলা রেখে রান্না করে, তো এটা দিয়ে ধোঁয়াটা উপরের দিকে উঠে যায়। আমি কিছুদিন এটার ভিতরে আমার চুলাটা রেখেছিলাম, তবে গ্যাসের চুলাটাকে ভালো করে আমি ধোয়া মোছা করতে পারি না, তাই আমি ঘরের ভিতরে নিয়ে এসেছি। কারণ এটার ভিতরে রাখলে আমার কাছে ভালো লাগে না, রান্না করতে নিলে 100 বার মাথার মধ্যে বাড়ি খাওয়া লাগে। আমার প্লেট, বাটি, হাঁড়ি পাতিল এগুলো মাজা হয়ে গেছে। এখন আমি ভালো পরিষ্কার পানি দিয়ে এখন ধুয়ে নিব। এদিকে এগুলো মাজা ধোয়া করতে করতে আমার কোমর ধরে এসেছে, আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না। কোমর এভাবে বাঁকা করে কাজ করলে কোমরেও কিন্তু অনেক ধরনের সমস্যা দেখা দেয়। তো আমার তো সমস্যা দেখা দিয়েছে। আমি কোমর বাঁকা করে রাখলে আবার সোজা করতে নিলে অনেক সময় আস্তে আস্তে করে বাঁকা সোজা করতে হয়। যেখানেই ভাড়া থাকি সেখানে এক এক জায়গায় এক এক রকম বাসা হবে, এটাই স্বাভাবিক। তো আমি আমার মতন করে যতটুকু পারি আমি গুছিয়ে রাখার চেষ্টা করি, যেখানে যেই পরিবেশই হোক না কেন। আপনাদের সাথে একদিন আমার এই 3টা রুমের ভিডিও শেয়ার করব, আসলে আমি কিভাবে আমার রুমগুলোকে গুছিয়ে রাখি। আমরা 2জন মানুষ, কিন্তু ঘরে দেখা যায় সারাদিনই আমাদের অনেক কাজ থাকে। তো এই ধুলাবালি এটা সেটা পরিষ্কার করে সারাদিন দেখা যায় এই কাজগুলো করতে করতেই সময় কেটে যায়। যে এই থালা বাটিগুলো মনে করেন ধোয়া শেষ, এখন মনে করেন এগুলোকে আবার এই পাতিলগুলোকে সারি সারি করে আমার গুছিয়ে রাখতে হবে, কারণ এলোমেলো আমার একদমই পছন্দ না। ওই যে দেখেন আমি পাতিলগুলোকে কি সুন্দর করে সাজিয়ে রেখেছি। আমার পাতিলগুলো একেবারে ছোট ছোট, যখন আমার যেটা প্রয়োজন তখন আমি এখান থেকে দেখে আমি নিয়ে নিতে পারবো, এই কারণে আমি এগুলোকে সারি সারি করে সাজিয়ে রাখি। তারপর আমি প্লেটগুলোকে ধুয়ে ভালো করে তারপর আমি এগুলোকে পানি ঝরানোর জন্য এখানে দিয়ে দিয়েছি। যখন আমার প্রয়োজন হবে তখন আমি এখান থেকে সহজেই নিতে পারবো। তো এখানে আমি কড়াইগুলোকে সুন্দর করে উপর করে দিচ্ছি, কারণ একটু পর আমি রান্না বসাবো। তো পানিটা ঝরে গেলে রান্না করার সময় অনেকটাই শুকনো থাকবে, ভালো লাগবে রান্না করতে। আমার গ্যাসের চুলাটা আসলে একটা টেবিলের মধ্যে রাখা, তো টেবিলের নিচে এমন করে একটা তাক রাখা, তো এই তাকটার মধ্যে আমি এগুলোকে শুকাতে দেই, বাটি কড়াই এগুলোকে। আর চামচগুলো রাখার জন্য এখানে আমি একটা রেখেছি, এটার মধ্যে আমি চামচগুলোকে রাখি। তো আজকে আমার কারেন্ট চলে গেছে, কারেন্ট না থাকায় আমার চুলায় ভাতটা বসাতে হবে। আমি রাইস কুকারে ভাতটা বসিয়ে 2 চুলায় 2টা তরকারি বসিয়ে দিই, সহজে আমার রান্নাটা হয়ে যায়। কিন্তু আজকে কারেন্ট না থাকায় আমার চুলাতেই ভাতটাকে বসাতে হবে। তো আমি এখানে চাউলটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। চাউলটাকে ধুয়ে এখন আমি চুলায় বসিয়ে দেব। আর এই সুযোগে আমি আপনাদের ভাইয়ার শীতে একজোড়া কেডস ব্যবহার করেছি, এই জুতাগুলোকে ধুতে যাব অফ ক্যামেরাতে। তো জুতাগুলো ধুয়ে এসে দেখি ভাত বলক চলে এসেছে। দেখেন আমার ভাতগুলো কিছুটা হয়ে গেছে, আর অল্প সময়ের মধ্যে ভাতটা ফুটে যাবে। তো আমি দেখছিলাম ভাতটা হয়েছে কিনা, আরও কিছু সময় লাগবে। তো এই সুযোগে আমি জুতাগুলোকে এখন নিয়ে ছাদে শুকাতে দিয়ে আসব। আজকে এত সুন্দর রোদ উঠেছে যে জুতাগুলো এক রোদেই অনেকটা শুকিয়ে যাবে। তো আমি রোদে দিতে আসলাম ছাদে। দেখেন কি কড়া রোদ উঠেছে আজকে। আজকের এই রোদে ডিম ভাজা বসালে ডিম ভাজা হয়ে যাবে মনে হচ্ছে, এতটাই কড়া। এই অল্প সময়ে আমি অনেকটা ঘেমে গেছি। ছাদে জুতাগুলো রোদে দিয়ে আমি আমার বড়ইগুলোকে একটু নেড়ে দিচ্ছিলাম, কারণ বড়ইগুলোও অনেকটা শুকনো হয়ে এসেছে। এগুলো দিয়ে বড়ইর আচার করব। আজকে বাসার ছাদ অনেকটাই খালি, কেউ কাপড় লাড়তেও আসেনি আজকে। তো আজ ছাদটা অনেকটাই খালি পড়ে আছে। তো ছাদে বেশি সময় দাঁড়ানো যাবে না, কারণ আমি ওইদিকে ভাত বসিয়ে এসেছি। আমার ভাতটা আবার নরম হয়ে যাবে, তো তাড়াতাড়ি আমার যেতে হবে রান্নাঘরে।
এসে দেখি ভাতের মাড় এতটাই গাঢ় হয়ে গেছে, এখনই মাড় গেলে ফেলতে হবে। ভাতের মাড় অনেকটাই আঠালো হয়ে গেছে, কারণ এই চাউলগুলো আতপ চাউল, তার মধ্যে আবার নতুন চাউল। তো নতুন চাউল তো এমনিতেই অল্পতেই নরম হয়ে যায়। তো এখন আমি ভাতের মাড়টা গেলে নিব। রাইস কুকারে ভাত রান্না করতে করতে এখন দেখা যায় ভাতের মাড় গালার সময় এমন একটা অসুবিধায় পড়া লাগে, ভাতের মাড় হাতে পড়ে যায়, নয়তো ভাত পড়ে যায়, এমন একটা অবস্থা। তো আজ সুন্দর করে ভাতের মাড়টা গালতে পেরেছি, আলহামদুলিল্লাহ। একটা সময় রান্না বান্না ঘর গোছানো কিছুই পারতাম না, আর এখন আলহামদুলিল্লাহ যেটাই বলেন না কেন কোনো কিছুতে হার মানানো সম্ভব নয়। আলহামদুলিল্লাহ এখন আমি সবই করতে পারি। এখন পাকা গিন্নির মতন ঘরের সব কাজ একা সামলেও করতে পারি। ভাতটা রান্না শেষ করে চলে যাই আরেকটি রুম যে আছে বেডরুম, সেই রুমটি পরিষ্কার করার জন্য, ধুয়ে মুছে সাফ করার জন্য। ফার্নিচারের গায়ে যত কাজ করা থাকে কারুকাজ ততই পরিষ্কার করতে ঝামেলা, কারণ এই ধুলাবালিগুলোই নকশার ভিতরে গিয়ে জমে থাকে। আমাদের এই বেডরুমটা হচ্ছে গেস্টদের জন্য। তো যখন গেস্ট আসে তখন আমরা তাদেরকে এই রুমেই থাকতে দেই। তো এই রুমটা শুধু মাঝে মাঝে খুলে পরিষ্কার করে রেখে আসি, মাঝে মধ্যে ধোয়া মোছা করি, আসলে সব সময় আসলে ঝাড়া হয় না, তাই ধুলের পরিমাণটাও একটু বেশি মনে হচ্ছে। বিছানায় ঝাড়ু দিয়ে যতই ঝাড়ছিলাম আর ততই ময়লা বের হচ্ছিল। বিছানা ঝেড়ে তারপর ফ্লোর ঝাড়ু দিলাম। তো ফ্লোরেও দেখি অনেকটা ধুলাবালি জমে আছে, না মুছলে মনে হচ্ছে যে আরও ধুলাবালি হবে, পায়ে লাগবে, পায়ে থেকে আবার বিছানায় উঠবে। তাই একটু ফ্লোরটা যদি মুছে রাখি তাহলে অনেকটাই ভালো হবে, বিছানার চাদরটাও এতটা নোংরা হবে না। তো দেখেন বিছানাটা গুছানোর পরে কতটা সুন্দর দেখা যাচ্ছে। তো এখন আমি ভালো করে ঝেড়ে ঘরটাকে ঝাড়ু দিব, তারপরে ভালো করে মুছবো ঘরটাকে, কারণ রমজানও চলে এসেছে আর বেশি দিন নেই, মেহমানও আসবে। তাই ঘরটাকে আজকে ভালো করে পরিষ্কার করছি। রাস্তার পাশে বাসা হলে এমনিতেও ধুলাবালির পরিমাণটা বেশিই হয়, কারণ সারাক্ষণ রাস্তা দিয়ে গাড়ি আসা যাওয়া করে, তার মধ্যে বাতাসে ধুলা সবগুলো টেনে বারান্দা থেকে জানালা দিয়ে রুমে প্রবেশ করে। ঘরে তো ধুলাবালির পরিমাণটা একটু কমই, বারান্দার তো অবস্থা একেবারে নাজেহাল। দেখেন বারান্দাটার কি অবস্থা হয়ে আছে, আর টিকটিকি কি অবস্থা করে রেখেছে। তো বারান্দাটাকে ভালো করে আজকে পরিষ্কার করব। প্রতিদিনই ঝাড়ু দেওয়া হয়, তবে মাকড়সার বাসাগুলো আসলে প্রতিদিন ঝাড়া হয় না। তো দেখেন টিকটিকি মল ছেড়ে কি করে রেখেছে, জায়গাটাকে একদম কালো করে ফেলেছে। তো এগুলোকে আমি ভালো করে ঝাড়ু দিয়েছিলাম। আর দেখেন বারান্দার গ্রিলগুলার কি একটা অবস্থা, ধুলাবালি তো আছে, সাথে মাকড়সা বাসা বানিয়ে রেখেছে। আসলে এগুলো কোনো ঝেড়েও কাজ হয় না, কারণ রাস্তার পাশে বাসা, সারাদিন গাড়ি যাওয়া আসা করে, তো ধুলাবালি এসে গ্রিলে আবার জমে যায়। তো সামনে যেহেতু রমজান চলে এসেছে, তো সময় পাবো না, তাই আজকে ভাবলাম যে সবগুলো গ্রিল, বারান্দা, ছাদ এগুলো পরিষ্কার করে ফেলি। তাই আজকে এই বারান্দাটা ভালো করে পরিষ্কার করে নিলাম। বারান্দা পরিষ্কার করার পর দেখেন কতগুলো ময়লা বের হয়েছে। তো বারান্দা ঝাড়ু দেওয়ার পর দেখি ছাদে গিয়ে ছাদেরও একই অবস্থা। সেদিন বাতাসে এত পরিমাণ বাতাস দিয়েছে যে ছাদের ময়লাগুলো একসাথে সবগুলো জমা হয়ে আছে। আর যেহেতু এখন বসন্তকাল, তো দেখা যায় গাছের পাতা ঝরতে থাকে আর প্রতিদিনই ছাদে জমা হতে থাকে। তো ভাবলাম ছাদটাকেও আজকে পরিষ্কার করে ফেলি। তো দেখেন ছাদটা কীরকম ডালপালা পড়ে আছে, তো এটাকে এখন আমি ঝাড়ু দিয়ে ফেলবো। যদিও আমি এই বাসায় ভাড়া থাকি, কিন্তু আমি আমার নিজের মতোই গুছিয়ে রাখার চেষ্টা করি, কারণ ধুলাবালি, ময়লা আবর্জনা এসব আমার একদমই ভালো লাগে না। যতটা পরিষ্কার করে রাখি ততই আমার কাছে ভালো লাগে, কারণ ছাদটা যদি পরিষ্কার থাকে তো যখন কাপড় লাড়তে যাই নিজের কাছে দেখলেও অনেকটা মনে শান্তি লাগে। পরিষ্কার আসলেই করে রাখলে নিজের কাছেও মনেও শান্তি পাওয়া যায়, নিজের কাছেও ভালো লাগে।
তো দেখেন ঝাড়ু দিয়ে কতটা সুন্দর করে ফেলেছি ছাদটাকে, এখন কতটা সুন্দর দেখাচ্ছে। একটাও ডালপালা নেই, পাতা নেই, কত ভালো লাগছে তাই না? শীত তো প্রায় শেষের দিকেই, তাই আমি আমার কম্বলটাকে আজকে রোদে দিয়ে দিয়েছি শুকানোর জন্য। তো এদিকে এসে ঘরটা পরিষ্কার করে ফেলছি, কারণ ঘর ঝাড়ু দেওয়া হয়েছে আগে, এখন আমি ঘরটা মুছে ফেলবো। আমি আমার ঘরটাকে প্রতিদিনই মুছে রাখি, কারণ ঘরে যতটুকু ধুলাবালি জমে থাকে তা ব্রাশ করে দিলে সাথে সাথে ময়লাটা দেখা যায়, এই ব্রাশের সাথে লেগে যায়, তো দেখা যায় আর বিছানায় এই ময়লাটা উঠে না। তাই আমি প্রতিদিনই আমার ঘরটাকে এভাবে ধুয়ে মুছে পরিষ্কার করে রাখি। রমজানও চলে এসেছে, আর কয়েকটা দিন মাত্র বাকি। নামাজ পড়ার যে হিজাব, এগুলো ভাবলাম যে আজকে ধুয়ে দেই, তাহলে রোদে শুকিয়ে যাবে। আর বিছানায় বালিশের উপর দেওয়ার জন্য দুটো টাওয়াল ছিল, তো এই টাওয়ালগুলো ভাবলাম যে আজকে ধুয়ে দেই। তো তাই ভালো করে সাবান পানিতে ধুয়ে নিচ্ছিলাম। তো এই যে এখানে আমি এগুলোকে এখন ভিজিয়ে নেব। তো এগুলোকে ভিজিয়ে আমি আধ ঘন্টার মতন রেখে দিব, যাতে ময়লাটা সুন্দরভাবে উঠে যায় কাপড়গুলো থেকে। কাপড়গুলো এদিকে ভিজিয়ে আমি রান্নার ব্যবস্থা করব, কারণ আমার ভাতটা হয়ে গেছে, এখন আমার তরকারি রান্নার বাকি। তো কাপড়গুলো ভিজাচ্ছিলাম আর ভাবছিলাম যে আজকে কি রান্না করা যায়। তো ভাবতে ভাবতে কাপড়গুলো ভিজিয়ে নিলাম। ভাবছিলাম আজকে একটু ভর্তা করলে কেমন হয়, আর মাছ ভুনা, কারণ আজকে কাজের অনেকটাই দখল গেছে আমার উপর দিয়ে। তাই ভাবছি যে আজকে একটু ভর্তা করব। যেদিন আমি একটু কাজ বেশি করি, তো সেদিন আমার একটু ভর্তা খেলে ভালো লাগে। তাই আজ ঝাল ঝাল করে একটা ভর্তা করব ভাবলাম, আর মাছের ভুনা করব। তো আজকে আমি গুলশা, যেটা ওই মাছটা ভুনা করব। অনেকে গুলশা মাছ বলে, আবার অনেকে গুলশা ট্যাংরাও বলে থাকে। তো আমি আজকে সেই মাছটাই ভুনা করব। আর রমজান আসার আগে এমনিতে একটু কাজের চাপ বেশিই থাকে, কারণ ঘর বাড়ি পরিষ্কার, ধোয়া মোছা এগুলো একটু বেশিই করা হয়। তো এই তো হয়ে গেছে আমার কাপড় ভেজানো। দেখেন দুইটা টাওয়েল এখানে ভিজিয়েছি, আর 3টা হিজাব এখানে ভিজিয়েছি। তো এগুলো আমি এখন নিয়ে রেখে দেব বাথরুমে। দেখুন ভিজানোর পর কতটা ময়লা উঠেছে, কালো হয়ে গেছে পানিটা। সব কিছুই ধোয়া শেষ, শুধু এগুলোই বাকি ছিল, তো ধুয়ে ফেললাম। নামাজের মশলাও ধোয়া শেষ। এই তো আমার গুলশা মাছের ভুনাটা করে ফেলেছি। ধনেপাতা দিচ্ছিলাম আর কি, তখন আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য রেখেছি। এই তো আমার গুলশা মাছের ভুনাটা কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই রান্নাটা আপনাদের সাথে একদিন শেয়ার করব, কিভাবে আমি এই রান্নাটা করেছিলাম। তো সেদিন আপনাদের ভাইয়া 1 কেজি কাঁচামরিচ এনেছিল, তো সেগুলো আমি বোটা না ছাড়িয়েই ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো কারেন্ট আসা যাওয়ার কারণে মরিচগুলো আসলে নষ্ট হয়ে যাচ্ছিল, তো আমি সবগুলোর বোটা ছাড়িয়ে তারপর ফ্রিজে রেখে দিলাম। তো এই যে দেখেন কতগুলো মরিচ আমার নষ্ট হয়ে গেছে। তো এই বোটাগুলো ছাড়িয়ে আমি ফ্রিজে কিছু সংরক্ষণ করে রেখে দিব, কারণ রোজা চলে আসলে অনেক সময় দেখা যায় মরিচের দামটা বেড়ে যায়, তো কিছু ডিপ ফ্রিজে সংগ্রহ করে রাখবো। তো আজকে আমি আমার ভর্তা লাড়াটা তৈরি করব এই কাঁচা মরিচটা দিয়েই, আর সাথে কিছু আলু দিব। আলুটা দিলে কিছুটা ঝালও কমে, আর ভর্তার পরিমাণটাও দেখা যায় একটু বাড়ে। তো দেখেন আমার ভর্তা লাড়াটা অনেকটা ঝাল হয়ে গেছে। তারপর আমি অফ ক্যামেরাতে কাপড়গুলো ধুয়ে তারপর বাইরে দিয়ে আসি। তো দেখেন আমি কতগুলো কাপড় আজকে ধুয়েছিলাম। আজকে এত কাজ করতে করতে আমার কোমরটা একেবারে ধরে গেছে। তো তারপর দুপুরে খাওয়া দাওয়া সেরে আপনাদের ভাইয়ার কিছু কাপড় ইস্ত্রি করার বাকি ছিল, তো দুপুরে খাওয়া দাওয়ার পর ভাবলাম যে এখন আয়রনটা সেরে নেই, তাই আর কি কাপড়গুলো আয়রন করে ফেললাম। আসলে একটা পরিবার ছোট হোক বা বড়, একটা সংসারে অনেক কাজ থাকে, তা চোখে দেখতে পাওয়া যায় না, কিন্তু যখন করা হয় তখন দেখা যায় যে
অনেক কাজ একটু একটু করে করলেও সারাটা দিন এভাবেই কেটে যায়। আসলে সংসারের কাজ এমন একটা কাজ যে একটা করার সময় দেখা যায় মাথায় আরেকটা ঘুরতে থাকে যে এটার পরে আবার কোনটা করব। মানে চোখে দেখা আর মাথায় এসব ঘোরা একটা নিত্যদিনের একটা কাজ। তো এটা মাথার মধ্যে আসলে ঘুরতেই থাকে। তো যখন আমি কাপড়গুলো আয়রন করছিলাম তখন মনে হচ্ছিল যে পানি আনার তো বাকি। তো ভাবলাম যে কাপড়গুলো আয়রন করার পর নিচ থেকে গিয়ে খাবার পানিটা নিয়ে আসব। তো আপনাদের ভাইয়া সব সময় ইস্ত্রি করা কাপড় পরে, সে ইস্ত্রি ছাড়া কোনো কাপড় পরতে চায় না, সব সময় সে পরিপাটি থাকে। তো আমিও চেষ্টা করি সব সময় তাকে পরিপাটি করে রাখার জন্য, তার কাপড় চোপড়গুলো পরিষ্কার রাখার জন্য, যাতে সে সুন্দরভাবে থাকতে পারে তার মতো করেই। তো দেখেন আপনাদের ভাইয়ার কাপড়গুলো আমি কত সুন্দর করে আয়রন করেছি। আপুরা আপনারাও কি বাসায় এভাবে আয়রন করে থাকেন নাকি লন্ড্রিতে দিয়ে থাকেন? আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট করে। আমি আসলে আমার হাজব্যান্ডকে ভালোবেসে আসলে ঘরে এই ইস্ত্রির কাজটা করে থাকি, কারণ আমার কাছে ভালো লাগে তার সব কিছু পরিপাটি করে রাখতে। আমি তার কাপড় এগুলো ইস্ত্রি করার পর সুন্দর করে তার সেলফে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখে দেই। তখন তার যেটা পছন্দ সে সেটা পরে নিতে পারে, সহজেই চোখের কাছে পেয়ে যায়। তো এক শাড়িতেই আমি সাজিয়ে রাখি। তো দেখেন আমার কাপড় আয়রন করা হয়ে গেছে। তো এখানে আমি একটা প্যান্ট, একটা শীতের সোয়েটার ও 2টা শার্ট আয়রন করেছি, এখানে সর্বমোট 4টা। তো এগুলো আমার আয়রন করা হয়ে গেছে। এখন আমি সুন্দর করে সাজিয়ে রাখবো। এই যে দেখেন আপনাদের ভাইয়ার কাপড়গুলো সবগুলো সারি সারি করে সাজানো, সবগুলোই আমি সাজিয়ে রেখেছি। কাপড় ইস্ত্রি করে রেখে তারপর আমি চলে যাই পানি আনতে। এই তো পানি নিয়ে নিয়েছি। আমি কলস দিয়ে পানি আনতে পারি না, আমি সবসময় বালতি দিয়ে নিয়ে থাকি। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।